গোয়ালারা মার খাইয়া চেঁচাইতে চেঁচাইতে আসিয়া রাজবাড়িতে খবর দিল। পূর্বেই বলিয়াছি, তখন রাজবাড়িতে আর যোদ্ধা ছিল না, ছিলেন কেবল রাজপুত্র উত্তর। তিনি বাড়ির ভিতর হইতে এই সংবাদ শুনিয়া স্ত্রীলোকদিগের নিকট বাহাদুরি লইবার জন্য বলিতে লাগিলেন, কি করি, একজন সারথি নাই। ভালো একজন সারথি পাইলে আমি ভীষ্মকে মারিয়া এখনই গরু ছাড়াইয়া আনিতাম। কৌরবেরা দেশ খালি পাইয়া গরু চুরি করিয়া নিতেছে, আমি সেখানে থাকিলে দেখিতাম কেমন করিয়া নেয়। এ কথা শুনিয়া অর্জুন চুপি চুপি দ্রৌপদীকে কি যেন শিখাইয়া দিলেন। তারপর দ্রৌপদী আসিয়া উত্তরকে বলিলেন, রাজপুত্র, আপনাদের বৃহন্নলা নামক ওই হাতিহেন সুশ্রী ওস্তাদটি আগে অর্জুনের সারথি ছিলেন। উনি তাহারই শিষ্য, আর যুদ্ধেও তাহার চেয়ে বড় কম নহেন। পাণ্ডবদের ওখানে থাকার সময় তাহার কথা আমি বেশ করিয়া জানিয়াছি। এমন সারথি আর কোথাও নাই। উত্তর বলিলেন, তাহা তো বুঝিলাম, কিন্তু আমি নিজে উহাকে কেমন করিয়া আমার সারথি হইতে বলি? দ্রৌপদী বলিলেন, আপনার ভগ্নী উত্তরা বলিলে উনি নিশ্চয় রাজি হইবেন, আর উহাকে সঙ্গে নিলে আপনারও যুদ্ধে জিতিয়া আসা নিশ্চিত। উত্তরাকে অর্জুন নিজের কন্যার মতো স্নেহ করিতেন, তাহার আবদার তিনি কিছুতেই না রাখিয়া পারিতেন না। উত্তরের কথা রাজকুমারী যখন অর্জুনের নিকট আসিয়া মধুর স্নেহ আর আদরের সহিত তাহাকে সারথি হইবার জন্য অনুরোধ করিলেন, তখন আর তাহার না বলিবার উপায় রহিল না, আর তাহার না বলিবার ইচ্ছাও ছিল না। সুতরাং তিনি উত্তরার সঙ্গে সঙ্গেই রাজপুত্রের নিকট চলিলেন। উত্তর তাহাকে বলিলেন, বৃহন্নলা, আমি কৌরবদের হাত হইতে গরু ছাড়াইয়া আনিতে যাইব, তুমি আমার সারথি হইবে? অর্জুন বলিলেন, আমি গাইয়ে বাজিয়ে মানুষ, সারথি ফারথি হওয়া কি আমার কাজ? নাচিতে বলিলে বরং চেষ্টা করিতে পারি। উত্তরা বলিলেন, আগে তো সারথির কাজটা চালাইয়া দাও, শেষে নাচিবে এখন। এই রূপে হাসি তামাশার ভিতরে অর্জুন সারথির সাজ পড়িতে লাগিলেন। ভঙ্গির আর সীমা নাই, যেন কতই আনাড়ি, জন্মেও যেন বর্ম চোখে দেখেন নাই, সেটাকে উল্টা করিয়াই পড়িয়া বসিলেন। মেয়েরা তো তাহা দেখিয়া হাসিয়া কুটিপাটি। যাহা হোক, শেষে সাজগোজ করিয়া দুজনেই রওনা হইলেন। যাইবার সময় উত্তরা বলিলেন, ভীষ্ম, দ্রোণ এদের পোশাকগুলি কিন্তু আনা চাই, আমরা পুতুল সাজাইব। তাহাতে অর্জুন হাসিয়া বলিলেন, তোমার দাদা যদি উহাদিগকে পরাজয় করিতে পারেন তবে আনিব। এই রূপে তাহারা যাত্রা করিলেন। উত্তরের উৎসাহ আর ধরে না, তিনি ক্রমাগতই বলিতেছেন, কোথায় গেল কৌরবেরা? বৃহন্নলা, শীঘ্র চলো, এখনই গরু ছাড়াইয়া আনিব। অর্জুন রথ চালাইতে কিছুমাত্র ত্রুটি করিলেন না। খানিক পরেই তাহারা সেই শ্মশানে আর শমী গাছের নিকট আসিয়া উপস্থিত হইলেন। সেখান হইতে কৌরবদিগের সৈন্য দেখা যাইতেছিল, যেন সাগরের জল পৃথিবী ছাইয়া ফেলিয়াছে। সেই সৈন্যের দল দেখিয়াই ভয়ে উত্তরের মুখ শুকাইয়া গেল। তিনি বলিলেন, ও বৃহন্নলা, আমাকে কোথায় আনিলে? আমি ছেলে মানুষ, এত এত সৈন্য আর ভয়ানক বীরের সহিত কেমন করিয়া যুদ্ধ করিব? ও মা, আমার কি হইবে? আমাকে ঘরে নিয়া চলো। অর্জুন বলিলেন, সে কি রাজপুত্র, এত বড়াই করিয়াছিলেন, সেসব এখন কোথায়? এখন খালি হাতে ফিরিলে লোকে বলিবে কি? আমি তো গরু না লইয়া ঘরে ফিরিতে পারিব না। উত্তর বলিলেন, গরু যায় সেও ভালো, গালি খায় সেও ভালো, আমি যুদ্ধ করিতে পারিব না। এই বলিয়া রাজপুত্র রথ হইতে পালাইয়া পড়িয়া দে ছুট। কি বিপদ! বুঝি বেচারা সবই মাটি করে। কাজেই অর্জুনকেও তাহার পিছু পিছু ছুটিতে হইল। ছুটিতে ছুটিতে তাহার মাথার লম্বা বেণী ফেলাইয়া গেল।
গায়ের চাদর হাওয়ায় উড়িতে লাগিল। এদিকে কৌরবের লোকেরা এ সকল ঘটনার অর্থ কিছুই বুঝিয়া উঠিতে পারিতেছে না। উত্তরকে পলাইতে আর অর্জুনকে ছুটিতে দেখিয়া প্রথমে কেহ কেহ হাসিয়াছিল, কিন্তু তাহার পরেই তাহারা বলাবলি করিতে লাগিল, এ ব্যক্তি কে? স্ত্রীলোকের মতো কতকটা চেহারা বটে, কিন্তু আবার পুরুষের মতো দেখিতেছি। মাথা, ঘাড় আর হাত ঠিক অর্জুনের মতো। এ ব্যক্তি নিশ্চয় অর্জুন, নহিলে এমন তেজিয়ান চেহারা কাহার? আর এমন সাহসী বা কাহার, যে একেলা আমাদের সঙ্গে যুদ্ধ করিতে আসিয়াছে? এদিকে অর্জুন 100 পা গিয়াই উত্তরের চুল ধরিয়াছেন। তখন যে উত্তরের কান্না, ও বৃহন্নলা, শীঘ্র ঘরে চলো, তোমাকে মোহর দিব, হীরা দিব, ঘোড়া দিব, রথ দিব, হাতি দিব, আমাকে ছাড়িয়া দাও। অর্জুন তাহাকে সাহস দিয়া বলিলেন, রাজপুত্র, তোমার কোনো ভয় নাই। তুমি যুদ্ধ করিতে না চাহো, আমার সারথি হও, আমি যুদ্ধ করিয়া গরু ছাড়াইব। এই রূপে উত্তরকে শান্ত করিয়া অর্জুন তাহাকে রথে তুলিয়া লইয়া সেখান হইতে প্রস্থান করিলেন। এদিকে দ্রোণ ভীষ্মকে বলিতেছেন, ভীষ্ম, আজ কিন্তু অর্জুনের হাতে আমাদের রক্ষা নাই। যুদ্ধে শিবকে খুশি করিয়াছে, তারপর এতদিন ক্লেশ পাইয়া রাগিয়া আছে, ও কি আমাদিগকে সহজে ছাড়িবে? এ কথায় কর্ণ বলিলেন, আমার আর দুর্যোধনের যে ক্ষমতা, অর্জুনের তাহার এক আনাও নাই। দুর্যোধন বলিলেন, এ যদি অর্জুন হয় তবে তো ভালোই হইল, অজ্ঞাতবাস শেষ না হইতেই আসিয়া উপস্থিত হইয়াছে, কাজেই আবার 12 বৎসর ইহাদিগকে বনবাস করিতে হইবে। ইহাদের এইরূপ কথাবার্তা চলিয়াছে। ততক্ষণে অর্জুন উত্তরকে লইয়া সেই শমী গাছের নিকটে উপস্থিত হইয়াছেন। শমী গাছের তলায় আসিয়া তিনি বলিলেন, রাজপুত্র, গাছে উঠিয়া ওই অস্ত্রগুলি নামাও। এ কথায় উত্তর ব্যস্ত হইয়া বলিলেন, ও গাছে তো মরা বাঁধা রহিয়াছে, ছুঁইলে অশুচি হইবে যে। অর্জুন বলিলেন, উহা মরা নহে, অস্ত্র। মরা ছুঁইতে আমি তোমাকে কেন বলিব? তখন উত্তর গাছে উঠিয়া অস্ত্র নামাইলেন। তারপর তাহাদের বাঁধন খুলিয়া তাহাদের চেহারা দেখিয়া তিনি তো একেবারে অবাক। এমন অস্ত্র তিনি আর কখনো দেখেন নাই। তাই তিনি জিজ্ঞাসা করিলেন, বৃহন্নলা, এ সকল কাহার অস্ত্র? অর্জুন বলিলেন, এসব অস্ত্র পাণ্ডবদিগের। পাণ্ডবদিগের নাম শুনিয়া উত্তর আরো আশ্চর্য হইয়া বলিলেন, এসব যদি পাণ্ডবদিগের অস্ত্র হয় তবে তাহারা এখন কোথায়? অর্জুন বলিলেন, তাহারা তোমাদের বাড়িতেই আছেন। আমি অর্জুন। তোমার পিতার যে কঙ্ক নামে সভাসদ আছেন, তিনি যুধিষ্ঠির। বল্লভ নামক ওই সন্ধ্যা পাচকটি ভীম। গ্রন্থিক নামক যে লোকটি ঘোড়াশালে কাজ করে সে নকুল। আর গোশালার কর্তা তন্ত্রীপাল সহদেব।